অধ্যায় 2.1 লু ফেং এর শিক্ষক। আপনি আপনার ফোনে কি দেখছেন? ঝাও রু হাঁটতে হাঁটতে হাসলেন। চীন থেকে আসা অন্যান্য ছাত্ররাও চলে গেল। ওহ, আমার ব্যাংকে ব্যালেন্স পরিবর্তনের বিজ্ঞপ্তি। লু ফেং উত্তর দিল। একটা বলার পর পাশের উইলিয়ামের মুখ আরও খারাপ হয়ে গেল। ভারসাম্য পরিবর্তন? হে হে, আপনি এইমাত্র প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেছেন এবং 5 বিলিয়ন উপার্জন করেছেন। প্রশিক্ষণ শিবিরে এমন ঘটনা খুবই বিরল। আপনি আমাদের সকলের সাথে আরও ভালো আচরণ করুন এবং আমাদের সাথে সম্ভাব্য সেরা জিনিসের সাথে আচরণ করুন। ঝাও রু বলেছিলেন। চীন থেকে আসা অন্য শিক্ষার্থীরাও একে একে কথা বলেন। অবশ্যই কোনো সমস্যা নেই। লু ফেং অদ্ভুত অভিব্যক্তিতে ঝাও রুর দিকে তাকাল। সিনিয়র, আপনি কি বলেননি যে আমি জিতে গেলে আপনি ব্যক্তিগতভাবে রান্না করবেন? ওহ, এই ঝাও রু তার মাথা ঘষে। ঝাও রু, আমি শুনেছি যে খুব সুন্দর এবং পরিষ্কার। তুমি আসলেই তাই বলেছিলে? শি জিয়াং গুরুতর বিষয়ে বললেন। ঝাও রু ভ্রু কুঁচকে শি জিয়াংয়ের দিকে তাকাল। সিনিয়র, আমি জানতাম না যে তুমিও একটা খারাপ। ঠিক আছে, আমি তারপর রান্না করব। নবমতলার লবিতে চীনা যুবকরা আনন্দে আড্ডা দিচ্ছিল। যাই হোক, ইউর দলটি ততটা খুশি ছিল না কারণ তারা ইংরেজিতে চ্যাট করেছিল। একটি ছোট শ্যামাঙ্গিনী মেয়ে অভিযোগ করা ছাড়া সাহায্য করতে পারেনি। উইলিয়াম, আপনি কিভাবে একজন রোগীর কাছে হারতে পারেন? আপনি আপনার শক্তি নিয়ন্ত্রণে অতটা ভালো নন, কিন্তু আপনার ব্লেড কৌশলটি আপনার মতো একই সময়ে প্রবেশকারীদের তুলনায় গডের চেয়ে বেশি। কিভাবে হেরে গেলেন? আপনি কি তাকে অবমূল্যায়ন করেছেন? না, উইলিয়ামকে ভ্রুকুটি করে, আমি আমার সেরা চেষ্টা করেছি। যে লু ফেং তার শক্তি নিয়ন্ত্রণে ভালো। জোর পরিশ্রম? উইলিয়ামকে একজন লম্বা, চর্মসার, স্বর্ণকেশী যুবক পাশ দিয়ে কথা বলেছিল। যদি আপনি হেরে যান, তাহলে আপনি হেরে যান। যাই হোক, আমরা সেই চাইনিজ বাচ্চাকে এত সহজে 5 বিলিয়ন চাইনিজ ডলার নিয়ে যেতে দিতে পারি না। ভবিষ্যতে আমরা তাকে থুতু ফেলার জন্য কিছু বের করব। স্বর্ণকেশী যুবকটি অত্যন্ত শান্তভাবে কথা বলল। বাকিরা সবাই মাথা নাড়ল। ট্রেনিং ক্যাম্পেও তাই। আপনি যদি আমার কাছ থেকে একগুচ্ছ টাকা জিতেন, আমি অবশ্যই এটি ফেরত পাওয়ার উপায় খুঁজে বের করব। আমি যদি জিততে না পারি, তাহলে আমি আমার সিনিয়রদের সাহায্য করব। অবশ্যই, আপনি সর্বদা তার খোলের মধ্যে লুকিয়ে থাকা কচ্ছপের মতো কাজ করতে পারেন এবং কখনো কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। লু ফেং বেশ ভালো মেজাজে ছিল। নিজের ম্যাচে ক্লিন জিততে না পারলেও নিজের দুর্বলতা বুঝতে পেরেছেন। এটি একটি ভাল জিনিস। তার চেয়েও বড় কথা, তার তৈরি 5 বিলিয়ন ডলার দিয়ে তার কাছে এখন জীবনের অমিত কেনার জন্য যথেষ্ট। এটি গতবার 3 বিলিয়ন ডলারে নিলাম করা হয়েছিল এবং এটি একটি বিশাল মূল্য হিসাবে গণনা করে। যদি জীবনের আরেকটি অমিত থাকে তবে তা 3 বিলিয়নে পৌঁছতে পারে না। আমার এখন যথেষ্ট টাকা থাকা উচিত কি? যদিও দাম খুব বেশি হয়, তবুও আমি ব্যাংক থেকে টাকা ধার করতে পারি। প্রত্যেকেরই ব্যাংক থেকে কতটা ঋণ নিতে পারে তার একটা সীমা থাকে। যোদ্ধাদের জন্য তাদের অবস্থান যত বেশি এবং তারা যত বেশি শক্তিশালী, তত বেশি টাকা তারা ব্যাংক থেকে ধার করতে পারে। বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীদের জন্য 1 বিলিয়নের বেশি ঋণ নেওয়া কঠিন হবে না। অবশ্যই, এই ঋণের সুদের হার বেশ বেশি। যাও, দুপুরের খাবার খাই। হাহা, চল আজ 2 তলায় খাই। লু ফেং এর ট্রিট। ঝাও রু চিৎকার করে উঠল। কোনো সমস্যা নেই সিনিয়র, তার খাওয়ার সাথে সাথে তার পেট ফেটে যেতে পারে। লু ফেং হেসে উঠল। এ সময় ইউ থেকে আসা যুবকরা চলে যান। নেতা ছিলেন লম্বা এবং চর্মসার লোক, তার শীতল দৃষ্টি লু ফেংয়ের দিকে ছিল। লু ফেং, তোমার শক্তি সত্যিই আশ্চর্যজনক। এবং আমি যুদ্ধ করতে সত্যিই চুলকাচ্ছি। আমি আপনার সাথে একটি বাঁকানো ম্যাচ আছে, একটি সুযোগ আছে। কি আশ্চর্য! আপনি বাজি নির্বাচন করুন। আপনি যত বড় সংখ্যায় বেছে নিন না কেন, আমি খেলব। নীরবতা। আশপাশের বেশ কয়েকজন শিক্ষার্থী শান্ত হয়ে পড়ে। ইন্টারেস্টিং। জিনিসগুলি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, হংনিং সদর দফতর শহর এবং অন্যান্য সদর দফতরের ছাত্ররা সবাই দেখছিল, তারা সবাই আশা করছিল যে জিনিসগুলি আরও বিশৃঙ্খল হয়ে উঠবে। তারা প্রত্যাশার সাথে ইউ এবং চীনের শিক্ষার্থীদের মধ্যে যুদ্ধ দেখেছিল। আমি যা পছন্দ করি, লু ফেং হাঁপাতে হাঁপাতে তার সামনের লোকটির দিকে মনোযোগ দিয়ে তাকাল। এই লোকটি প্রায় 1.9 মিটার লম্বা, কিন্তু বেশ চর্মসার ছিল। তার চোখ ছিল অত্যন্ত ঠান্ডা এবং স্বাভাবিকভাবেই তার প্রতি অভিজাত অনুভূতি ছিল। তার সামনে থাকা লোকটিকে দেখার সময় লু ফেং তাকে কিংবদন্তি প্রাণীদের সাথে সংযুক্ত করেছিলেন, ভ্যাম্পায়ার। সে তাকে যে কোনো দাম বাছাই করতে দিচ্ছে। এই শ্বেত যুবকের শক্তি অত্যন্ত নিশ্চিতভাবে অত্যন্ত উচ্চ। কত সাহসী আপনি পলিনাস পরিবারের উত্তরসূরি, ধনী থেকে যা আশা করবেন গু। বোল্ড মাই অ্যাস্ক ঝাও রু অভিশাপ দেওয়া ছাড়া আর পারল না। একটা নিচু মৃদু আওয়াজ উঠল। ক্যান্ডেস, আপনি মার্চের র্যাঙ্কিংয়ে 4-2তম স্থানে ছিলেন এবং ইতিমধ্যে 3 বছর ধরে এই প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। তবুও, আপনি এখনও মনে করেন যে লু ফেংয়ের সাথে একটি স্থির ম্যাচ করা আপনার পক্ষে পুরোপুরি উপযুক্ত। চীনা যুবকদের গ্রুপের মধ্যে শি জিয়াং এক ধাপ এগিয়ে গিয়ে ভ্রুকুটি করে বলল, তোমার আমার সাথে কেমন মিল আছে? একইভাবে আপনি মূল্য চয়ন করুন। আপনি যতই দাম বাছাই করুন না কেন, আমি লড়াই করব। ক্যান্ডেসের মুখ পাল্টে গেল। শি জিয়াংকে? সত্য যে তিনি অবিচ্ছিন্নভাবে শীর্ষ 5-এর মধ্যে থাকতে পেরেছেন তা দেখায় যে তার শক্তি প্রশিক্ষণ শিবিরের শীর্ষে রয়েছে। তার সাথে স্টক করা কি তাকে বিনামূল্যে অর্থ উপহার দেওয়া নয়? শি জিয়াং, রেইনাটাসের সাথে আপনার একটি স্থির ম্যাচ হওয়া উচিত, ক্যান্ডেস বলল। সুতরাং আপনিও জানেন কিভাবে ভয় পেতে হয়। শি জিয়াং লু ফেংয়ের দিকে তাকাল। কিন্তু লু ফেং ক্যান্ডাসের দিকে তাকিয়েছিল। শি জিয়াং এবং ঝাও রু দুজনেই বিস্ময়ে লাফিয়ে উঠলেন। আমাকে বলবেন না যে এই লু ফেং ক্যান্ডেসের বিরুদ্ধেও লড়াই করতে চায়? ক্যান্ডেস উইলিয়াম নয়। উইলিয়াম নামের ওই লোকটি মাত্র 1 বছরের জন্য ট্রেনিং ক্যাম্পে প্রবেশ করেছে। ক্যান্ডেস ইতিমধ্যে 3 বছর ধরে এখানে এসেছেন এবং তিনি 4-2তম স্থান পেয়েছেন। প্রশিক্ষণ শিবিরে তিনি বেশ চমৎকার ছাত্র। এটি দেখে ক্যান্ডেস অত্যন্ত খুশি হয়েছিল। এই লু ফেং কি সত্যিই এতটা উদাসীন? সে আসলে আমার সাথে যুদ্ধ করতে চায়, ক্যান্ডেস অবিলম্বে এবং গম্ভীরভাবে বল। লু ফেং, আমি, ক্যান্ডেস প্লিনাস, সত্যিই আমাদের দক্ষতা পরীক্ষা করার জন্য আপনার সাথে একটি ম্যাচ করতে চাই। আমি ভাবছি যদি গু। ক্যান্ডেস প্লিনাস, লু ফেং নিজেকে বললেন। প্রকৃতপক্ষে চীনা ছাত্রদের মধ্যে একজন কি বলেননি, প্লিনাস পরিবারের উত্তরসূরির কাছ থেকে আপনি যা আশা করবেন গু। লু ফেমের হৃদয় লাফিয়ে উঠল। পাউলিনাস পরিবার, যে শকুন বিচ্ছু দম্পতি স্বপ্নেও তাকে মেরে ফেলতে চায়। আর সেই বৃশ্চিকের নাম ভেনিনা প্লিনাস, পাউলিনাস পরিবারের প্রধানের রক্ত বোন। আমি ভাবিনি যে আমি এখানেও পাউলিনাস পরিবারের কাউকে দেখতে পাব, লু ফেং ভাবলেন। দুঃখিত, আমাকে এখনও আমার সিনিয়রদের সাথে দুপুরের খাবার খেতে হবে, লু ফেং হাসলেন। এই কথা বলার পর তিনি শি জিয়াং এবং অন্যদের সাথে লিফটে চলে গেলেন। লু ফেং বোবা ছিলেন না। তিনি কারও বিরুদ্ধে যুদ্ধ করতেন না যদি তার জেতার আত্মবিশ্বাস না থাকে। একই দিনের রাত। রাতের বাতাস বয়ে গেল। জিয়াংনান প্যাগোডার উঠোনে। লু ফেং, এই শিক্ষক জিয়াং। 5 বছরের জন্য আপনি প্রশিক্ষণ শিবিরে থাকবেন। আপনি শিক্ষক জিয়াংয়ের সাথে থাকবেন কি? শি জিয়াং পরিচয় করিয়ে দেন। লু ফেং চমকে তার সামনে তাকাল। একটি আশ্চর্যজনক শরীরের সাথে একটি বেগুনি প্রশিক্ষণ ইউনিফর্ম পরা একটি অল্পবয়স্ক, সুন্দরী মেয়ে, বক্ষ এবং চর্মসার। শিক্ষক জিয়াং। ট্রেনিং ক্যাম্পের সব শিক্ষকই অন্তত ওয়ারগোড লেভেলের। এবং এই প্রতিভাদের গাইড করার জন্য নির্বাচিত হতে সক্ষম হওয়ার জন্য এই ওয়ারগোডগুলির প্রত্যেকের অবশ্যই তাদের সম্পর্কে বিশেষ কিছু থাকতে হবে। এই শিক্ষক জিয়াং। লু ফেং দেখতে যেমনই হোক না কেন, সে বেশ অল্পবয়সী এবং সম্ভবত তার চেয়ে বেশি বয়সী নয়। আর এই ব্যক্তি আসলে আগামী 5 বছরের জন্য তার শিক্ষক হতে চলেছেন। আমি জিয়াং ফ্যাং কি? বেগুনি পোশাক পরা মেয়েটি একটি ব্লেডের সামগ্রিক অনুভূতি বন্ধ করে দিয়েছে। আগামী 5 বছরের জন্য
আমি আপনার সরাসরি শিক্ষক হব খু জিয়াং ফাং অব্যাহত রেখেছিলেন, বর্তমানে আমার সাথে ৫ জন ছাত্র আছে। আপনি ষষ্ঠ হবেন গু। লু ফেং সামান্য নত হলেন, শিক্ষক জিয়াং কুই। ঠিক আছে। আপনার ব্লেড নিন এবং আমার সাথে আসুন খু জিয়াং ফাং বললেন। হ্যাঁ, লু ফেং অবিলম্বে তার ভূতের ব্লেডটি নিয়েছিলেন এবং জিয়াং ফ্যাংয়ের সাথে বাইরে যাওয়ার সময় এটি তার পিঠে রেখেছিলেন। কে জানত অভিজাত প্রশিক্ষণ শিবিরে তার একজন মহিলা শিক্ষক থাকবেন। যখন তারা প্রশিক্ষণ শিবিরে হেঁটে যাচ্ছিল, জিয়াং ফ্যাং হেসেছিল। আমি শুনেছি আপনি আজ বিকেলে উইলিয়ামকে মারধর করেছেন, তাই না? হ্যাঁ, লু ফেং মাথা নাড়ল। উইলিয়ামের ব্লেডের অবস্থা বেশ ভালো, এটি দ্বিতীয় স্তরে পৌঁছেছে। খারাপ না, তুমি তাকে পরাজিত করতে পেরেছ। জিয়াং ফ্যাং সন্তুষ্টির সাথে মাথা নেড়ে তার কোমর থেকে 2টি বাঁকা ব্লেড বের করল। এসো, লু ফেং। আমাকে তোমার ব্লেড কৌশল দেখাও এবং আমার বিরুদ্ধে যুদ্ধ কর। আমি আপনার শক্তি বা গতি অতিক্রম করব না। এই জিয়াং ফ্যাং ইতিমধ্যেই বডি ফিটনেস লেভেলের দিক থেকে ওয়ার্গ লেভেলে রয়েছে। জেনেটিক এনার্জি প্রশিক্ষণের কারণে তাকে বেশ তরুণ মনে হচ্ছে। যদিও তার মনে হচ্ছে তার বয়স প্রায় 2-0, সে আসলে 3-0 এরই মধ্যে কিছু। হ্যাঁ, শিক্ষক লু ফেং তার ভূতের ব্লেড বের করলেন। আক্রমণ, জিয়াং ফাংকে নির্দেশ দেন। হ্যাঁ। লু ফেং বজ্রপাতের মতো সামনের দিকে চার্জ করে এবং তার ব্লেড পরিষ্কারভাবে জিয়াং ফাংয়ের দিকে আঘাত করে। জিয়াং ফ্যাং এর বাঁকা ফলক স্থির ছিল, তিনি শুধুমাত্র তার বাম হাত সরান। ক্লাং, মুহূর্তেই তার বাম হাতে বাঁকা ব্লেডটি লু ফেংয়ের ভূতের ব্লেডের সাথে ধাক্কা লেগেছিল। লু ফেং একটি অদ্ভুত, শক্তিহীন অনুভূতি অনুভব করেছিল। এমনকি তিনি তার ব্লেডটি পিছনে টেনে নেওয়ার আগে, বাঁকা ব্লেডের আলো লু ফেংয়ের ঘাট জুড়ে ছড়িয়ে পড়ে এবং তারপরে ফিরে যায়। আপনি হারিয়েছেন খু জিয়াং ফ্যাং ভ্রুকুটি করে লু ফেংয়ের দিকে তাকালেন, আবার গু। লু ফেং এর আধ্যাত্মিক শক্তি ইতিমধ্যে জিয়াং ফ্যাং এর বাঁকা ফলক ঘিরেছিল। জিয়াং ফ্যাং যদি তার গলা কাটার চেষ্টা করে, তবে তার আধ্যাত্মিক শক্তি সরাসরি বাঁকা ব্লেডকে নিয়ন্ত্রণ করত। কোনো সাহায্য ছিল না। যে ব্লেড সত্যিই ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, লু ফেং আবার আক্রমণ করল। ঘন ঘন ঝনঝন, জিয়াং ফ্যাংয়ের বাম হাতের বাঁকা ব্লেডটি সম্পূর্ণরূপে উন্মুক্ত হওয়ার আগে লু ফেংয়ের ব্লেডের সাথে দুবার স্পর্শ করেছিল। আপনার ব্লেডের কৌশল এত খারাপ কিভাবে? জিয়াং ফ্যাং বিভ্রান্তির সাথে লু ফেংয়ের দিকে তাকাল। তুমি কি সত্যিই উইলিয়ামকে পরাজিত করেছিলে? লু ফেং ভিতরে ভিতরে লজ্জিত। এই মহিলা ওয়ারগড শিক্ষিকা দ্বারা অপমানিত হচ্ছে। প্রকৃতপক্ষে তার ব্লেডের গতি এবং শক্তি তার মতো দ্রুত বা শক্তিশালী ছিল না, তবে এটি সর্বদা সহজেই তার ছন্দকে ধ্বংস করতে সক্ষম ছিল। আর ব্লেডের আক্রমণে ঢেউয়ের পর ঢেউ এসেছে, যা তাকে সহজেই এবং সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ব্লেডের অবস্থার পরিপ্রেক্ষিতে কে জানে এই জিয়াং ফ্যাংকে সেই উইলিয়ামের তুলনায় কত গুণ বেশি শক্তিশালী। এবং জিয়াং ফ্যাং শুধুমাত্র একটি এক ফলক ব্যবহার করে, অন্য বাঁকা ব্লেড মোটেও সরেনি। যদি সে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে, তাহলে সে হয়তো এটার দিকে যেতে পারবে। যাই হোক, যদি সে শুধুমাত্র তার ব্লেড ব্যবহার করে, তাহলে সে এমন বিন্দুতে হেরে যাবে যেখানে সে আর কঠিন হারাতে পারবে না। শিক্ষক, আমি সেই উইলিয়ামকে নিয়ন্ত্রণ করার জন্য গতি এবং শক্তির উপর নির্ভর করেছিলাম। এটি দিয়ে আমি তাকে পরাজিত করেছি, লু ফেং বলেছিলেন। ওহ! জিয়াং ফ্যাং আনন্দের মুখ প্রকাশ করে, মনে হচ্ছে আপনার শক্তি পরিশ্রম বেশ শক্তিশালী। জোর পরিশ্রম আপনার শরীরের উপর অত্যন্ত উচ্চ নিয়ন্ত্রণ প্রয়োজন। এটি দেখায় যে আপনি আপনার ক্ষমতা নিয়ন্ত্রণের মৌলিক বিষয়গুলিতে বেশ ভালো। যদিও আপনার ব্লেড কৌশলটি বেশ ঢালু, ভবিষ্যতে এটি উন্নত করা যেতে পারে। আপনার মুষ্টি শক্তি স্তর কি? 2-8 উত্তর দিয়েছেন লু ফেং। প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করা সত্ত্বেও আপনার মুঠির শক্তির মাত্রা এত বেশি। কোনো আশ্চর্যের কিছু নেই যে আপনাকে খুঁজে বের করা হয়েছে। জিয়াং ফ্যাং সন্তুষ্টির সাথে মাথা নাড়ল। লু ফেং, আপনার ঢালু ব্লেড কৌশল সম্পর্কে খারাপ মনে করবেন না, এটা স্বাভাবিক। আপনি বলছি অনেক ছোট। যদি আপনার ব্লেডের অবস্থা এবং আপনার কৌশল অত্যন্ত উচ্চ হয়, তাহলে এটি খুব ভয়ঙ্কর হবে। আমি ছোট থেকেই প্রশিক্ষণ নিয়েছি।
২-০ বছরের তিক্ত প্রশিক্ষণের পরেই আমি আজকের অবস্থায় পৌঁছতে পেরেছি গি। এসো আমার সাথে গু। জিয়াং ফ্যাং তার বাঁকানো ব্লেড ঢেকে সামনে দিয়ে হেঁটে গেল। লু ফেং এই মহিলা ওয়ার্গর শিক্ষককে অনুসরণ করেছিলেন। অধ্যায় ২.২ প্রশিক্ষণ শিবিরে জীবন। ৯টি গ্র্যান্ড ফ্লোরের ভিতরে জিয়াং ফাং লু ফেংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ৯টি গ্র্যান্ড ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষগুলি অবশ্যই চ্যালেঞ্জ রুম, ট্রেনিং রুম এবং নবম তলায় গ্র্যাভিটি রুম। এই ৩টি কক্ষ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে খননকৃত গুপ্তধন দিয়ে তৈরি করা হয়েছিল। এছাড়াও সপ্তম ও অষ্টম তলায় অনেক প্রশিক্ষণ কক্ষ রয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের বিজ্ঞানীদের দ্বারা অনুলিপি করা মাধ্যাকর্ষণ কক্ষ রয়েছে ইত্যাদি। যদিও সেগুলি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মতো কার্যকর নয়, তারা কিছুই না হওয়ার চেয়ে ভালোও। বিপ! লিফটের দরজা খুলে গেল। তারা নবম তলায় লবি দিয়ে ট্রেনিং রুমের দিকে এগিয়ে গেল। শিক্ষার্থীরা প্রতি মাসে ১ থেকে ৩ তারিখ পর্যন্ত ট্রেনিং রুম এবং গ্র্যাভিটি রুমে প্রশিক্ষণ নিচ্ছে। এই ৩ দিনে বিশ্রামের সময়কাল প্রতিদিন ১ ফেম থেকে স্থায়ী হয়। যখন নতুন শিক্ষার্থীরা তাদের পরীক্ষা দেয়, তারা সাধারণত এই ঘণ্টায় এটি করে খু জিয়াং ফাং ব্যাখ্যা করেছিলেন। এবং এই মাসটি মার্চ একটি ৩-১তম দিন সহ। ৩-১ তারিখে গ্র্যাভিটি রুম এবং ট্রেনিং রুম উভয় খালি খু জিয়াং ফ্যাং বলেছিলেন যখন তিনি লু ফেংকে একটি রুমের দরজায় নিয়ে এসেছিলেন। নবম তলায় ৩টি কক্ষের মধ্যে লু ফেং ইতিমধ্যেই প্রশিক্ষণ কক্ষ এবং চ্যালেঞ্জ রুমে গিয়েছেন। লু ফেং এবং জিয়াং ফাং এর মধ্যে একটি আলো জ্বলে উঠল। বিপ! দরজা খুলল এবং লু ফেং এবং জিয়াং ফ্যাং একসাথে প্রবেশ করল। এটি মহাকর্ষ ঘর। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষে একটি মাধ্যাকর্ষণ কক্ষ আবিষ্কৃত হয়েছে কি বলেন জিয়াং ফাং। লু ফেং সাবধানে রুম পরীক্ষা। মাধ্যাকর্ষণ কক্ষের মেঝে এবং দেয়ালগুলি হলুদ এবং কালো মিশ্রিত একটি খাদ দিয়ে তৈরি করা হয়েছিল। এই অদ্ভুত সংকর ধাতুর কারণে পুরো মাধ্যাকর্ষণ ঘরটি বেশ বিশেষ অনুভূত হয়েছিল। এমনকি আমাদের বিজ্ঞানীরাও এখনও এই সংকর ধাতুটি খুঁজে পাননি। জিয়াং ফাং যখন দেয়ালে থাকা খাদটির দিকে ইঙ্গিত করে বলেছিল, এমনকি ওয়ার্গডের স্তর অতিক্রম করেছে এমন অস্তিত্বও এই দেয়ালে একটি চিহ্ন রাখতে পারে না। লু ফেং জমে গেল। তিনি তার পাশের দেয়ালের দিকে তাকালেন এবং একটি মুষ্টির চিহ্ন দেখতে পান যা প্রায় ৫ মিমি গভীর ছিল। জিয়াং ফ্যাং এর চোখ চকচক করে উঠল যখন সে প্রশংসার সাথে বল, এই চিহ্নটি আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং রেখে গেছেন। অস্তিত্বের মধ্যে যে ওয়ার্গর স্তর অতিক্রম করেছে, শুধুমাত্র মাথা এই দেয়ালে একটি চিহ্ন রেখে যেতে সক্ষম হয়েছিল। এটা আর কেউ করতে পারবে না। মাথা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা গু। বিপ! এটা বলার পরে জিয়াং ফ্যাং পাশের বোতাম টিপুন। আপনার শরীরের ফিটনেস লেভেল শিক্ষান ২০ ওয়ারলর্ড লেভেলে, তাই নয়স মাধ্যাকর্ষণ আপনার সীমার কাছাকাছি হওয়া উচিত কি জিয়াং ফাং বললেন যখন তিনি দ্রুত কিছু বোতাম টিপলেন যা মাধ্যাকর্ষণ বাড়ায়। ডিসপ্লের নম্বর ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ২, ৩, ৪, ৫। পান! একটি আকারহীন শক্তি তাৎক্ষণিকভাবে তার শরীরের প্রতিটি অংশকে ঢেকে দেয়। এমনকি একটি শ্বাস নেওয়ার সময়ও দেওয়া হয়নি। মাধ্যাকর্ষণ গুণক দ্রুত ৮ থেকে ৯ পর্যন্ত বেড়েছে। লু ফেং এর মনে হয়েছিল যেন তিনি সরাসরি মেঝেতে পড়ে গেলে সবকিছু কালো হয়ে যায়। তার হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ ছিল ড্রামের স্পন্দনের মতো এবং তার রক্ত প্রবাহিত হওয়ার শব্দ প্রবাহিত স্রোতের মতো শোনাচ্ছিল, সবকিছু যে পরিষ্কার ছিল। কেমন লাগছে? জিয়াং ফ্যাং লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং সবে উঠে দাঁড়াতে পেরেছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার শরীর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে যাচ্ছিল। আমি অত্যন্ত ভারী বোধ করি এবং আমার হৃদয় যখনই স্পন্দিত হয় তখন ব্যথা হয়। আমার শ্বাস নিতেও কষ্ট হয়। আমার শরীরের প্রতিটা জায়গা ব্যথায় কাতর। লু ফেং তার ভূতের ফলক বহন করছিলেন, যা নয়স মাধ্যাকর্ষণে প্রায় ১,০০০ কেজির বোঝাতে পরিণত হয়েছিল। যদিও তিনি এত ভারী বস্তু বহন করছিলেন, এটি তার সমস্ত রক্তনালী এবং অঙ্গগুলি নয়স মাধ্যাকর্ষণের বিরুদ্ধে লড়াই করার মতো বেদনাদায়ক ছিল না। লু ফেং, আপনি কি যোদ্ধাদের কাছে মহাকর্ষ কক্ষের তাৎপর্য জানেন? নয়স মাধ্যাকর্ষণ অধীনে জিয়াং ফ্যাং তখনও হাসছিল এবং শান্তভাবে চ্যাট করছিল।
লু ফেং জিয়াং ফ্যাং এর দিকে তাকাল। যোদ্ধারা শক্তি শোষণ করে এবং জেনেটিক শক্তিতে রূপান্তরিত করে। শরীর তখন সেই জেনেটিক শক্তি শোষণ করে তার জিনকে উন্নত করতে এবং নিজেকে শক্তিশালী করতে। জিয়াং ফ্যাং দীর্ঘশ্বাস ফেললেন, তবে একবার শরীরের প্রতিটি কোষ একটি নির্দিষ্ট পরিমাণ শোষণ করে, তারা পূর্ণ হয়ে যায়। তারা আর শোষণ করতে পারবে না। লোকে যত বেশি ব্যায়াম করে তত বেশি খাবার খায়। সত্যি হল যে যখন আমাদের কোষগুলি আমাদের ব্যায়ামের সাথে জড়িত থাকে, তখন তারা আরও জেনেটিক শক্তি শোষণ করতে সক্ষম হয়। জিয়াং ফ্যাং দীর্ঘশ্বাস ফেলেন, যদিও আমরা যখন সাধারণভাবে প্রশিক্ষণ করি তখন আমরা ক্লান্ত মনে করি। আমাদের শরীরের প্রতিটি কোষের অনুশীলন করা অত্যন্ত কঠিন। লু ফেং মাথা নাড়ল, সে এই বিষয়টি বুঝতে পেরেছে। এই কারণেই আপনার শরীরের ফিটনেস স্তর উচ্চ হারে উন্নত হয় যখন আপনি K9 স্টেজ থান্ডার ব্লেড কোয়ে উচ্চ পর্যায়ে পৌঁছান। কিন্তু মাধ্যাকর্ষণ রুম আলাদা। মাধ্যাকর্ষণ রুম দ্বারা প্রসারিত মাধ্যাকর্ষণ আপনার শরীরের প্রতিটি অংশকে প্রভাবিত করে। আপনার পেশি, হাড়, রক্তনালী, অঙ্গ, কোষ এবং এমনকি পরমাণু। জিয়াং ফ্যাং ব্যাখ্যা করেছেন, মাধ্যাকর্ষণ সবকিছুতে কাজ করে। স্বাভাবিকভাবেই এটি আপনার শরীরের ক্ষুদ্রতম অংশগুলিতে কাজ করবে। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। প্রকৃতপক্ষে মাধ্যাকর্ষণ আপনার শরীরের প্রতিটি অংশকে প্রভাবিত করে। সুতরাং মাধ্যাকর্ষণ কক্ষে, বিশেষত সর্বোচ্চ গুণকের অধীনে, জিয়াং ফ্যাং হাসলেন, যদিও আপনি সেখানে দাঁড়িয়ে কিছু না করেন, তবুও আপনার শরীরের প্রতিটি কোষই মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হবে এবং এর বিরুদ্ধে লড়াই করবে, তাই শক্তি ব্যবহার করবে। এটি আপনি করতে পারেন এমন যে কোনো ধরনের প্রশিক্ষণের চেয়ে অনেক বেশি দক্ষ। হ্যাঁ, লু ফেং সম্মতিতে মাথা নাড়িয়ে সাহায্য করতে পারল না। জিয়াং ফ্যাং হাসলেন, অবশ্যই, আপনি যদি এই রুমে একযোগে প্রশিক্ষণ দেন তবে প্রভাব আরও ভালো হবে। আপনি বলতে পারেন, দিনে 2 ঘণ্টা মাধ্যাকর্ষণ কক্ষে আপনার প্রশিক্ষণের গতি 10 গুণ বাড়িয়ে দেবে। 10 বার। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। অভিশাপ! তিনি যদি মাধ্যাকর্ষণ কক্ষের উপর নির্ভর করেন, তাহলে অ্যাডভান্স লেভেল ওয়ার্গ লেভেল স্পিরিট রিডার হতে তার কি 3 বছরের পরিবর্তে 3 থেকে 4 মাস লাগবে না? তবে শুধুমাত্র একটি মাধ্যাকর্ষণ রুম আছে। জিয়াং ফ্যাং চালিয়ে যান, এমনকি থান্ডার ডোজোর অভিজাত প্রশিক্ষণ শিবিরেও একটি নেই। 1-3 জন শিক্ষার্থীকে এই একটি রুম ভাগ করতে হবে। তোমাকে কতটা সময় ভাগ করা যায়? লু ফেং জমে গেল। সুতরাং আপনার পদমর্যাদা যত বেশি, আপনি এই ঘরে তত বেশি সময় থাকতে পারবেন। জিয়াং ফ্যাং চালিয়ে যান, আমাদের বিজ্ঞানীরা যে মাধ্যাকর্ষণ কক্ষগুলি তৈরি করেছেন তা কেবলমাত্র 3 এর গুণ পৌঁছাতে পারে। অন্য কথায়, এটি কেবলমাত্র 3x মাধ্যাকর্ষণ পর্যন্ত যেতে পারে। মাধ্যাকর্ষণ কক্ষে প্রশিক্ষণের সময়, আপনি সর্বোত্তম প্রভাবের জন্য আপনার সীমাতে পৌঁছাতে চান। এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে খনন করা এই মাধ্যাকর্ষণ ঘরটির পরিসীমা 1 থেকে 1,000। জিয়াং ফ্যাং দীর্ঘশ্বাস ফেললেন, আমরা যেগুলি পুনরুৎপাদন করেছি তার চেয়ে অনেক ভালো। 1,000 বার। লু ফেং তাকিয়ে রইল, কে 1,000 গুণ মাধ্যাকর্ষণ পরিচালনা করতে পারে? অবশ্যই এই 1 থেকে 1,000 গুণটি আমরা এই ডিসপ্লে নম্বরটি তৈরি করার জন্য এটি পরিবর্তন করার পরে ছিল। জিয়াং ফ্যাং ডিসপ্লের দিকে নির্দেশ করে, আপনি মনে করেন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষে আরবি সংখ্যা থাকবে? এই ডিসপ্লে নম্বর এবং অন অফ বোতাম আমাদের দ্বারা তৈরি করা হয়েছে। অবশ্যই আমরা মূল উপাদানটি মোটেও সংশোধন করতে পারি না। শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষ আছে। লু ফেং, একজন রুকি, এটি কতক্ষণ ব্যবহার করতে পারে? বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা আরও কপি করা মহাকর্ষ কক্ষ রয়েছে, যদিও তারা মাত্র 3 মাধ্যাকর্ষণে পৌঁছাতে পারে। পুরো প্রশিক্ষণ শিবিরে এই গ্র্যাভিটি রুমগুলির মধ্যে 1-0টি রয়েছে। লু ফেং, আপনি এখনও নতুন এবং আপনার ড্যাঙ্কিং 1-3। এপ্রিলের প্রথম 2-8 দিনের জন্য, আপনি অন্যান্য ছাত্রদের অনুসরণ করবেন এবং মরুভূমিতে দানবদের শিকার করবেন এবং বিজোড় দিনে যুদ্ধের পয়েন্ট অর্জন করবেন। এমনকি দিনের জন্য, আপনি প্রশিক্ষণ শিবিরে থাকবেন এবং সঠিকভাবে শিখবেন। সেই সময়ে আমি তোমাকে গাইড করব। জিয়াং ফাংকে আদেশ করলেন। হ্যাঁ, শিক্ষক। লু ফেং মাথা নাড়ল।
প্রশিক্ষণ শিবিরে নিজেকে শক্তিশালী করার জন্য আপনাকে যতটা সম্ভব শুষে নেওয়ার সুযোগটি দখল করতে হবে। রাত ১:০১। লু ফেং তার স্নানের পোশাকে তার ঘরে বসে তার নোটবুকের দিকে তাকাল। ড্যাঙ্কিত ১ এপ্রিল ৯:০০ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ৯:০০ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য ড্যাঙ্কিত ২ এপ্রিল ৬:০০ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ৬:০০ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য র্যাঙ্ক ১ ৩:০৬ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ৬ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য র্যাঙ্ক ৩ ৫:০৪ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ৪ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য র্যাঙ্ক ৫ ১ ২ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ২ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য র্যাঙ্কিত ১ শেষ ১ ঘণ্টার জন্য প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ১ ঘণ্টার জন্য প্রশিক্ষণ কক্ষ ব্যবহার করার যোগ্য লু ফেং শেষ লাইনের দিকে তাকিয়ে তিক্তভাবে হাসলেন। তিনি সবেমাত্র যোগদান করেছেন, তাই তিনি ১-৮-৩ র্যাঙ্ক করেছেন। পুরো এপ্রিল মাসের জন্য তিনি প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম শুধুমাত্র ১ ঘণ্টা ব্যবহার করতে পারেন। ১ ঘণ্টা ট্রেনিং রুম, মাত্র ১ ঘণ্টা। প্রথম স্থানে থাকা ব্যক্তিটি অবশ্যই ৯:০০ পুরো ঘণ্টা খুব ভালো অনুভব করবে। তাকে বিজোড় দিনে দানবদের শিকার করতে হয়, তাই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণের জন্য তার ১-৫ দিনের মতো সময় আছে। তিনি প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষে প্রতিদিন ৬ ঘণ্টা এবং প্রশিক্ষণ কক্ষে ৬ ঘণ্টা থাকতে পারেন। ধীরে ধীরে উন্নতি করা একটি চ্যালেঞ্জ হবে। লু ফেং ঈর্ষান্বিত ছিলেন। আপনি যদি প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষে দিনে মাত্র ২ ঘণ্টা থাকেন তবে আপনার একদিন ১-০ দিনের সমান। আর কেউ সেখানে ৬ ঘণ্টা থাকার কথাও বলবেন না। সৌভাগ্যক্রমে এপ্রিল আমার জন্য প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের প্রথম মাস। ফলস্বরূপ আমার একটি বিশেষ অধিকার আছে, আমি একবার ট্রায়াল পরীক্ষার টাওয়ার নিতে পারি। লু ফেং মনে মনে ভাবলেন। প্রযুক্তির জন্য এমন অনেক লোক রয়েছে যারা গর্ভধারণের স্তরে পৌঁছেছে। ব্লেডের রাজ্যের জন্য লু ফেং প্রশিক্ষণ শিবিরের নিচে। এই লু ফেংয়ের কৌশল এবং বল প্রযোগ প্রথম স্থানে ছিল উচ্চতর। যদিও তার উন্নতির হার সেরা নয়, এটি সেখানে রয়েছে। আমি নিশ্চিত যে সে শীঘ্রই ব্লেডের দ্বিতীয় রাজ্যে পা রাখবে। জিয়াং ফাং তার ছাত্রের সাথে বেশ সন্তুষ্ট ছিল। লু ফেং ২ বা ৩ বছর পর শীর্ষ ১-০ উঠতে সম্পূর্ণরূপে সক্ষম। লু ফেং একজন স্পঞ্জের মতো ছিলেন যিনি প্রশিক্ষণ শিবিরে তার সমস্ত কিছু দিয়ে পুষ্টি শোষণ করেন। শরীরের ফিটনেস লেভেল, ব্লেড টেকনিক এবং অন্যান্য সব বিষয়ে লু ফেং উন্নতি দেখাচ্ছে। উন্নতির এই হার একা প্রশিক্ষণের চেয়ে দ্রুত ছিল। এবং এখানে অনেক ওয়ার্গর শিক্ষক ছিলেন যারা প্রায়শই ক্লাস পড়াতেন। এমনকি তদন্তকারীরা শিখিয়েছে। ২-৬ এপ্রিল সকাল। জিয়াংনান প্যাগোডা, লু ফেংয়ের ঘর। ভিডিও চ্যাটে জু জিন বলেন, ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিংকে চার্জ করা বেশ কঠিন বলে মনে হচ্ছে। এটা লু ফেং মাথা নাড়ল। এই পুরো মাসের জন্য ঘুমানো এবং মাঝে মাঝে তার পরিবার এবং জু জিনের সাথে চ্যাট করা ছাড়া তিনি তার সমস্ত সময় প্রশিক্ষণে ব্যয় করেছিলেন। এই মাসে তার উন্নতি বেশ বিস্ময়কর। এই প্রশিক্ষণ শিবিরে প্রচুর প্রতিভা রয়েছে। যে লোকটি আমার কাছে হেরেছে, উইলিয়াম, কালো ড্রাগন র্যাঙ্কিংয়ে প্রায় ১-৫-০। প্রথম বছরে অনেক ছাত্রই ১-৫-০ এর নিচে থাকে। শীর্ষ ১-২-০ এ চার্জ করা আকাশে ওড়ার মতো কঠিন। এবং এমনকি আমাকে শীর্ষ ১-০-০তে শুরু করবেন না, লু ফেং বলেছেন। জু জিন হেসে বললেন, লু ফেং, তুমি তখন বেশ ভালো গ্রহণযোগ্য। যাই হোক, আমি শীর্ষ ১-২-০ এ উঠতে পারিনি। লু ফেং মাথা নাড়ল। লু ফেং এই ২-৬ দিনে যে পরিমাণ দানব শিকার করেছে তা ৩ থেকে ৪ বছর ধরে এখানে থাকা ছাত্রদের সাথে তুলনীয়। এমনকি এর সাথে তার ৪-৪-৮-২-৮-১-৬ এর যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক যোগ করা হয়েছে। তার যুদ্ধের স্কোর এখনও শীর্ষ ১-২-০ এ ওঠার জন্য যথেষ্ট ছিল না। যাই হোক, তিনি এখনও সেই উইলিয়ামের চেয়ে বেশি। লু ফেং, নিজেকে খুব বেশি চাপ দিও না। আপনি ইতিমধ্যে খুব শক্তিশালী।
আপনি কি বলেননি যে এই বছর প্রশিক্ষণ শিবিরে আসা ছাত্রদের মধ্যে আপনি 2 নম্বরে আছেন? জু জিনকে উৎসাহিত করলেন এবং আপনি যা বলেছেন সে অনুযায়ী আপনার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক 4.8 উপরে। একবার আপনি আপনার টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষা শেষ করলে আপনার যুদ্ধের ক্ষমতা পরিবর্ধক বাড়াতে পারে। আপনি শীর্ষ 100-তে চার্জ করতে সক্ষম হতে পারেন। আমি যা শুনেছি, প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করার পরপরই যে কেউ শীর্ষ 100-তে প্রবেশ করতে সক্ষম তিনিই বেশ উল্লেখযোগ্য ব্যক্তি। জু জিন দীর্ঘশ্বাস ফেলেন। জু জিনের পটভূমির কারণে সে অভিজাত প্রশিক্ষণ শিবির সম্পর্কে বেশ কিছু তথ্য জানে। আজ যে দিন আপনি আপনার টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষা দেবেন, এটির জন্য জু জিন ভিডিওতে একটি থাম্বস আপ দিয়েছেন। হে হে হেসে উঠল লু ফেং। আমি এটা করব, আমাকে দেখুন গু। ট্রায়ালের টাওয়ারে আপনি যত উপরে যাবেন আপনার স্তর তত বেশি। যখন তিনি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হন তখন তার টাওয়ার অফ ট্রায়াল লেভেল স্বয়ংক্রিয়ভাবে 1.6 পরিণত হয়। কৌশল এবং গতিতে তার দ্রুত উন্নতির সাথে তার টাওয়ার অফ ট্রায়াল লেভেল অবশ্যই অনেক উন্নতি করবে। 1.50 লু ফেং তার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলেছে। এরপরে লু ফেং একটি নৈমিত্তিক শার্ট পরা এবং অবসরভাবে জিয়াংনান প্যাগোডা থেকে বেরিয়ে গেল। কাকতালীয়ভাবে ঝাও রু ফিরে এসে হেসেছিলেন। লু ফেং, দুপুরের খাবার খেতে যাচ্ছেন? আমি ইতিমধ্যে খেয়েছি। লু ফেং হাসল। আমি শুধু গিয়ে কালো ড্রাগন র্যাঙ্কিং দেখেছি এবং দেখেছি যে আপনি ইতিমধ্যে 1-2-6 র্যাঙ্ক করেছেন। আপনি বেশ শক্তিশালী। আপনার সিনিয়র শুধুমাত্র শীর্ষ 100 টিস ঝাও রু। লু ফেং মুচকি হেসে বল, সিনিয়র, আপনি সাবধানে থাকবেন। আমার লক্ষ্য শীঘ্রই শীর্ষ 100 উঠতে হবে। শীঘ্রই? কত তাড়াতাড়ি? 2 মাস, 3 মাস? ঝাও রু অনুমান করেছেন। আমি পরে আপনার সাথে চ্যাট করব, আমাকে এখনও কিছু করতে হবে। লু ফেং আর কিছু বলল না। তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি 2-6 এপ্রিল দুপুরে টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষা দেবেন। জু জিন ছাড়া অন্য কেউ জানেন না। তিনি কথা শেষ করার পরে লু ফেং 9টি গ্র্যান্ড ফ্লোরের দিকে এগিয়ে গেলেন। তার পথে বেশ কয়েকজন ছাত্র লু ফেংকে অভ্যর্থনা জানাল। ছাত্ররাও শক্তিশালীদের সম্মান করত। এবং লু ফেং মাত্র 1 মাসের মধ্যে 1-2-6তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল। যদিও 2-8 তারিখের মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়, লু ফেং এর শক্তি ইতিমধ্যেই স্পষ্ট। 9 বছর বয়সী এবং তিনি ইতিমধ্যে এত শক্তিশালী। ভবিষ্যতের কি হবে? তাই এই শিক্ষার্থীরা দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ইত্যাদি থেকে হোক না কেন, লু ফেংয়ের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে। 9 গ্র্যান্ড ফ্লোরের 9ম তলায় ট্রেনিং রুম এবং গ্র্যাভিটি রুমে প্রশিক্ষণ শেষ করা 6 জন কৃষ্ণাঙ্গ ছাত্র একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলছিল। লু ফেং, দুপুরে তুমি এখানে কিভাবে এলে? কৃষ্ণাঙ্গ ছাত্রদের একজন, যারা চিৎকার চেঁচামেচি করত। বাকি 5 জন কালো ছাত্র চাইনিজ ভাষা জানত না। আফ্রিকা থেকে আসা খুব কম ছাত্রই চীনা ভাষা জানত, যদিও চীনা প্রায়শই ব্যবহৃত হয়। আমার কিছু করার আছে। ট্রেনিং রুমের দিকে যাওয়ার সময় লু ফেং হাসলেন। প্রশিক্ষণ কক্ষ লু ফেংকে স্ক্যান করে তার পরিচয় নিশ্চিত করে। কে? ট্রেনিং রুমের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল এবং সামান্য ধাক্কা দিয়ে লু ফেং প্রবেশ করল। প্রশিক্ষণ কক্ষ? 1-2 এর পরে কিভাবে সে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করতে পারে? প্রশিক্ষণ কক্ষে তার প্রবেশের কোনো উপায় নেই। একজন কালো ছাত্র তার মাতৃভাষা বেশ সাবলীলভাবে বলত। সেই লু ফেং একজন নতুন ছাত্র। এপ্রিল এখানে তার প্রথম মাস। প্রত্যেক নতুন শিক্ষার্থীর তাদের প্রথম মাসে একটি টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষা দেওয়ার বিশেষ অধিকার রয়েছে। আমাকে বলবেন না তিনি এখনও তার টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষা দেননি? এটা ইতিমধ্যে 2-6তম। আর কোনো সম্ভাবনা নেই। শিক্ষার্থীরা দুপুর 1-2টা থেকে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করতে পারবে না। পবিত্র, সে এখনও তার টাওয়ার অফ ট্রায়াল পরীক্ষায় অংশ নেয়নি এবং কালো ড্রাগন র্যাঙ্কিংয়ে সে ইতিমধ্যেই 1-2-0 এর কাছাকাছি। তার পরীক্ষা দেওয়ার পর সে কত উঁচুতে যেতে পারবে? সে কি শীর্ষ 100-তে পৌঁছাতে পারবে?
একজন রুকি তার প্রথম মাসে শীর্ষ 100-তে উঠছে। তাড়াতাড়ি আসুন কালো ড্রাগন র্যাঙ্কিংয়ে যাই। এটি শীঘ্রই নিজেকে আপডেট করা হবে। তাড়াতাড়ি চল যাই। ব্ল্যাক ড্রাগন ভাস্কর্যের কাছে গি 6 জন কালো ছাত্র এক গুচ্ছ কথা বলেছিল, সবাই অবাক হয়ে গিয়েছিল। তারা নিচে নেমে ট্রেনিং ক্যাম্পের গেটে কালো ড্রাগন ভাস্কর্যের দিকে এগিয়ে গেল। মনে রাখবেন যে এই প্রশিক্ষণ শিবিরের একজন রুকি তার প্রথম মাসে শীর্ষ 100-তে উঠা কার্যত অসম্ভব। এই ধরনের কৃতিত্বের জন্য সক্ষম লোকেরা ভবিষ্যতে আশ্চর্যজনকভাবে মহান মানুষ হয়ে ওঠে। এটা কি হতে পারে? এই মতো আরেকটি ব্যক্তি হাজির এবং শীর্ষ 100 মধ্যে চার্জ যাচ্ছে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।